গত কদিনে অনেকগুলো ঘটনা ঘটে গেল এবং সেখান থেকে আসলে আলোচনার সূত্রপাত। তার একটি ঘটনার সাক্ষী আপনি নিজে। ডেইলি স্টারে সেদিন রাত্রে যখন হামলা হলো, আপনি সেখানে ছুটে যান সাংবাদিকদের রক্ষা করতে এবং সেখানে আপনাকেও হেনস্থা করা হয়। কি ঘটেছিল আসলে সেদিন রাতে? আমি তো ধন্যবাদ আপনাকে। পুরোটার সাক্ষী নই, মাঝপথ থেকে আমি সাক্ষী। প্রকৃত অর্থে সেই দিন সারাদিনের কাজকর্মের ক্লান্তি শেষে আমি আমার একটা বন্ধুর বাড়িতে অত্যন্ত সুন্দর একটা সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করছিলাম। এমন সময় আমাকে আমার অফিস থেকে খবর জানালো যে ডেইলি স্টার অফিসে এবং প্রথম আলো অফিসে ভাঙচুর হচ্ছে, আগুন দিয়েছে। তা আমি জানতে চাইলাম আগুন দিয়েছে মানে কি। তো ওইখানে কি ডেইলি স্টারের কর্মীরা মানে মিডিয়া কর্মীরা অফিসে আছে না নাই? বললেন না, ওইখানে প্রায় 25 জন থেকে 28 জনের মতো কর্মী আছে। মানে এটা শুনে আমার গা শিউরে উঠলো প্রথমে। তো জানতে চাইলাম যে ওখানে কী হচ্ছে। তাহলে ওইখানে তখন পুরো গল্পটা শুনলাম। ওখানে একদল উশৃঙ্খল লোক রাজনীতির নামে প্রথম আলো অফিস তছনছ করেছে, তার একটা অফিস। তারপরে ওইখানে গিয়ে স্টারে গিয়ে আগুন দিয়েছে। তো তখন আমার কি কর্তব্য স্থির করতে আমার কয়েক মিনিট লাগলো এবং আমি শুনলাম যে ফায়ার সার্ভিস ঢুকতে দিচ্ছে না, নিভাতে দিচ্ছে না আগুন, এবং একটা অসহায় অবস্থার মধ্যে পড়েছে। তো আমি ওই দুই পত্রিকার সম্পাদককে ফোন করেছি। ওনাদের অবস্থা খুব খারাপ। একজন অসুস্থ ছিলেন, আরেকজন চারিদিকে চেষ্টা করছেন, সরকারের বিভিন্ন এলাকায় আলাপ করছেন কি করে এটা ওই অবস্থা থেকে মুক্তি পাওয়া যায়। তছনছ করে ফেলেছে সব। আমি তখন আমি গত 1.5 বছরও এতগুলো মন্ত্রীকে কোনোদিন ফোন করি নাই। কয়েক মিনিটে আমি যতগুলো মন্ত্রীকে আমি ফোন করেছি। তথ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, এইটার সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন তারা প্রত্যেককেই আমি দেখেছি যে এটা বিহব্বল দেখেছি। বিহব্বলতা কোনো নেতৃত্বের লক্ষণ নয়। তারা হয়তো এই অবস্থাটা চাননি, বোঝাতে চেয়েছেন আমাকে। আমি তখন অধ্যাপক ইউনূসের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করেছি। প্রথমে পাইনি, পরে টেক্সট করেছি, পরে আমাদের যোগাযোগ হয়েছে। তার মধ্যে আমাকে একজন মন্ত্রী পরামর্শ দিলেন পিএসওর সঙ্গে কথা বলতে। আমি সেটাও বলেছি, ওনাকে পেয়েছি। সবাই আশ্বাস দিয়েছেন, কিন্তু ইতিমধ্যে তো আগুন 1 তলা 2 তলা 3 তলা 4 তলা করে লেগে গেছে। এবং আমার কাছে এটা খুব পরিষ্কার ছিল যারা এটা লাগিয়েছেন। তখনও তো আমি পরিষ্কার নই এটা কারা, কারণ এরা সব কিছু বলতে পারছেন না। পরিষ্কার নই এরা কারা, কিন্তু এটা খুব পরিষ্কার যে এটা তারা শুধু এই পত্রিকার অফিস দুটোকে ধ্বংস করতে চাইছে না, তাদেরকে ভিতরে রেখে আগুন জ্বালিয়ে দেওয়া এবং দমকল বাহিনী না আসলে তার অর্থ হইল তাদেরকে পুড়িয়ে মারতে চায়। এর অর্থ তাই দাঁড়ায়। তখন আপনি জানেন যে ইংরেজিতে যাকে বলে কল অফ ডিউটি, কর্তব্যের একটা আহ্বান আছে, ডাক। আমার কাছে মনে হলো যে ওখানে গিয়ে এই উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করবে একটা চেষ্টা করতে হবে। যাদের সাথে কথা বলা দরকার, এটা এখানে আমার ওইখানে বসে না থেকে পরিষ্কার ওইখানেই যাওয়া দরকার। তো সে কারণে গেলাম। তো আমি যখন ঢুকছি তখন রাস্তার মধ্যে অনেক লোকজন, কিছু ধর্মীয় স্লোগান হচ্ছে, এক্সকিউজ মি, কিন্তু আমি যে দেখলাম আপনার টুপি পাঞ্জাবি পরার লোক সংখ্যা যত, তার চাইতে বেশি অটুপি পরার লোকজনের সংখ্যা বেশি। কিন্তু সেটা অ্যাসেস করবার জন্য আমি তার সেখানে সেই দিন রিপোর্টার হিসেবে যাইনি। আমার হয়তো ভেতরে ঢোকা দরকার, কি হচ্ছে যারা কাজ করছেন একটু কোঅর্ডিনেট করা দরকার বলে আমার মনে হয়েছে। তো আমি ঢুকবার সময় তা আমাকে প্রথম কথা হচ্ছে যে একটা পর্যায় পর্যন্ত ধরুন আমি 90% রাস্তা পার হয়ে এই পার থেকে ওপারে যাওয়ার সময় 10% থাকবার সময় দেখলাম আমাকে গালাগাল দিচ্ছে আওয়ামী লীগ বলে আর হচ্ছে সুশীল বলে। এখানে
এখানে আপনাকে একটা, এখন তো সেই বিপদটা থেকে আমরা বেরিয়েছি, ফলে আমরা একটা মজার কথা আলাপ করতে পারি। সিভিল সোসাইটি বলে যে ধারণাটা, এটা আসলে জার্মান ফিলোসফাররা, ফরাসি ফিলোসফাররা, ইউরোপীয় ফিলোসফাররা এটা শুরু করেছেন, কান্ট, হেগেল, রুশো এরা। সিভিল সোসাইটি বলে যে রাজনৈতিক সমাজের কথা বলা হয়, এইখানে এই এলাকায় বাংলাদেশে তার একটা অনুবাদ হয়েছে সুশীল সমাজ। তো সুশীল শব্দটার মধ্যেই এক ধরনের এলিটিজম আছে। এই শব্দটা যখন এখন থেকে বহু বছর আগে ব্যবহৃত হওয়া শুরু করে, তখন থেকে এই শব্দটাই আমার অপছন্দের, কারণ এটার মধ্যে একটা এলিটিজম আছে। এই সুশীলদের সারা জীবন ধরে আমি ক্রিটিক করেছি, তো আমি সেদিন দেখলাম যে আমাকে সুশীল বলে বকা দিচ্ছে। এবং আওয়ামী লীগের ব্যাপারে উচ্চ কণ্ঠে তার মধ্যে দিয়ে একটা জিনিস বুঝলাম যে এরা যারাই হোক, মূল রাজনীতির মূল স্রোত এইখানকার সাংবাদিকতা এবং বুদ্ধিজীবিতার মূল স্রোতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, তা না হলে এটা তারা করতে পারত না। তো যাই হোক, সেগুলো দেখবার আমার তখন সময় ছিল না, আমাকে এদিকে ওদিক টানাটানি করলো। হ্যাঁ, আমার লম্বা চুল বলে। এটা কি আপনাকে চিনে তারা করছে বলে মনে হয়েছে নাকি? আমি এখনো বলতে চাই তারা আমাকে চিনে নাই, কিন্তু আমার বন্ধুরা বলছে যে তোমাকে চিনেই করেছে। হয়তো আমার আত্মমর্যাদা বোধ থেকে আমার বলতে ইচ্ছে করে যে আমাকে চিনে নাই, কারণ আমি তো 13 বছর বয়স থেকে সমস্ত সরকারের সঙ্গে আমার গন্ডগোল। মানে 13 বছর বয়সে তার আমি কেন্দ্রীয় সরকারের সঙ্গে গন্ডগোল লাগবার আমার হয় না, এই স্থানীয় সরকারের সঙ্গে লেগেছে। কারণ হচ্ছে এটা এখন কেন, এটা পাওয়ার একটা নেসেসারি ইভিল বলে এটাকে। আপনার ক্ষমতা দরকারও, আবার ক্ষমতাকে জনস্বার্থের তরফে পাহারা দেওয়া এবং জবাবদিহিতামূলক একটা ব্যবস্থার মধ্যে রাখার যে রাজনৈতিক চেতনা, সেটা আমার তৈরি হয়েছে কৈশোর বয়সে। সেটা আমার বাবার রাজনৈতিক চিন্তা চেতনার কারণেই, আমার দাদার রাজনৈতিক ভাবনার ঐতিহ্যের কারণে এগুলো হয়েছে। যাই হোক, তারপরে আস্তে আস্তে লেখাপড়া করবার চেষ্টা করেছি, যা বুঝেছি। তো ফলে গোটা সময় ধরে আমি তো প্রত্যেকটা সরকারের সঙ্গে আমার গন্ডগোল লাগে। ব্যক্তি হিসেবে আমি যে সমস্ত সময় যে সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে ছিলাম তাদের সঙ্গে, তো সেটা এখানে খুব নিজের সম্পর্কে কথা বলবার কিছু নেই। কিন্তু পরে মনে মনে একটু অভিমান কিন্তু হয়েছে যে আমাকে তো অন্য কিছু বলেও গালি দিতে পারতো। যেমন দক্ষিণপন্থী লোকেরা আমাকে বামপন্থী বলে গালি দেয়। বামপন্থা হলো পৃথিবীর সর্বত্র একটা প্রগতিশীলতার লক্ষণ হিসেবে পুরো 19 এবং 20 শতাব্দী ধরে এটা তৈরি হয়েছে। আমরা এখন এই বামপন্থাকে লক্ষ্য করছি যে ডানপন্থীর একটা গালি হিসেবে প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে। এটা অত্যন্ত সুচারু রাজনৈতিক প্রবণতা এবং প্রপঞ্চ, সুতরাং সেটা তারা করতেই পারে। এনিওয়ে, সেটা বড় কথা নয়। কিন্তু এই আমি যেই সময় থেকে এই ঘটনার সঙ্গে ইনভলভ হয়েছি, তারপর থেকে এই ছেলে মেয়েদের মুক্তি লাভ পর্যন্ত যে আমি যা যা দেখেছি, তাতে আমার একটা প্রথম দিকে যে যাদের সঙ্গে মন্ত্রীদের সঙ্গে কথা বলছিলাম, অপরাপর রাষ্ট্রের বিভিন্ন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম, তাদের প্রথম কথার সময় যে আন্তরিকতা আছে বলে আমার মনে হয়েছিল, কিন্তু 2.5 ঘন্টা ওইখানে থাকবার কারণে আমি আপনাকে পরিষ্কার করে বলতে পারি বিবেকসম্মতভাবে পুরো ঘটনাটা তারপরও সঙ্গে আমার অভিজ্ঞতা এবং এর পূর্ববর্তী সময়ের ঘটনা শুনে সরকারের কোনো না কোনো অংশ কিংবা গোটা সরকার এই ঘটনাটা ঘটতে দিয়েছে।